তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? গ্রামের কাইয়া খ্যাত একটা, দেখে মনে হচ্ছে বস্তির পোলাপাইনের মতো। 2 দিন কথা বলাতেই প্রেম করতে মন চায়। তোদের মতো ফকিন্নিরা এমনই করে। গ্রাম থেকে শহরে এসে বড়লোকের মেয়েদের পিছনে ঘুরে যদি কোনো রকম পটাতে পারে তাহলে তো বড়লোক হওয়ার রাস্তা ক্লিয়ার। আগে নিজের দিকে তাকা, তারপর তোর লেভেলের মেয়ে খোঁজ। আমাকে ভালোবাসার কথা ভুলেও ভাবিস না, সাইকো একটা। আমার বাড়ির কাজের লোকও তোর থেকে স্মার্ট, শিক্ষিত আছে। তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? আছে তো শুধু ক্ষেত খামারে কাজ করার যোগ্যতা আর গরুর ড্রাইভারি করার। তোর কি মনুষ্যত্ব বলতে কিছু নেই? কোথায় তুই আর কোথায় আমি? আসমান আর জমিনেরও এতটুকু দূরত্ব নেই যতটুকু তোর আর আমার মধ্যে আছে। আরে আমার বাবার জোতা মোছার জন্য তোর থেকে 1000 গুণে ভালো চাকর আছে। আমি বুঝি না, সাইকোর একটা লিমিট থাকা দরকার। তোর ভিতরে তো তাও নাই। তুই তো সীমা ছাড়া সাইকো। আচ্ছা, তোর কত টাকা লাগবে বল, তবুও আমার পিছনে ভিক্ষুকের মতো ঘুরিস না। আমার একটা মান সম্মান বলতে আছে, তোর তো আবার সেটা নেই, থাকবে বা কি করে? গরিবের আবার মান সম্মান, ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছিস কেন সাইকো একটা? জান্নাতের কথাগুলো মাথা নিচু করে শুনেই যাচ্ছে রাসেল, আর চোখ থেকে অঝরে পানি পড়ছে। জান্নাত এই কথাগুলো বলে চলে গেল তার বাসায়, আর রাসেল সেখানেই দাঁড়িয়ে আছে আর কান্না করছে। করার কিছু নেই, সে এগুলো শোনারই উপযুক্ত। জান্নাত বাসায় যাচ্ছে, তখন তার বান্ধবী ঋতু বলছে, তুই কিন্তু একটু বেশি বলে ফেলছিস। তুই আমার জায়গায় হলে বুঝতি। রাসেল ভাই কিন্তু এমন ছেলে নয় যেমনটা তুই ভাবছিস। সে গ্রামের একটা সহজ সরল ছেলে। জ্ঞান দিতে আসছিস না তো? তোর থেকে আমার জ্ঞান অনেক বেশি। তারপর ঋতু নেমে যায় তার বাড়ির কাছে, আর জান্নাত বাসায় হেঁটে যাচ্ছে। জান্নাত বাসায় যেতে যেতে চলুন আমরা সংক্ষিপ্ত পরিচয় পর্ব সেরে ফেলি। জান্নাত হলো এই ঢাকা শহরের একজন বিশিষ্ট শিল্পপতিদের মধ্যে থেকে একজনের আদরের রাজকন্যা, একমাত্র মেয়ে। জান্নাত এর অহংকার একটু বেশি, আর কলেজটা তার বাবার কথা মতোই চলে। তাই কলেজে তার আলাদা একটা দাপট আছে, এবং কলেজে ওর একটা গ্যাং আছে, আর জান্নাত ওই গ্যাংয়ের লিডার। কলেজের সবাই জান্নাতের গ্যাংকে ভয় পায়। আর রাসেল হলো গ্রামের এক সরল সহজ ছেলে। গ্রাম থেকে ইন্টার পড়া শেষ করে শহরের কলেজে ভর্তি হওয়ার সুযোগ হয়। তার বাবা একজন কৃষক। তার বাবার স্বপ্ন সে বড় পুলিশ ডাক্তার হবে। তাই তার হাজারো কষ্টের মাঝে তার ছেলেকে পড়ায়। অতীত: রাসেল গত 8 দিন আগে কলেজে আসে। নতুন তেমন কিছু চেনে না, একদম একজন সহজ সরল ছেলে, কিন্তু ক্লাসের সবার থেকে ভালো পড়া বোঝে রাসেল। আর জান্নাত থেকে 1 বছরের সিনিয়র, তাই জান্নাত রাসেলকে সহজ সরল দেখে তার সাথে বন্ধুত্ব করে। তারই বন্ধুত্ব দেখে জান্নাত এর বিপরীত গ্যাং এর লিডার মিস্টার অভ্র চৌধুরী এর মাথা গরম হয়ে যায়। অভ্র জান্নাতকে পছন্দ করে, কিন্তু সেটা কলেজের বাইরে। কলেজের দুজনের চরম শত্রু, একজনে অন্যজনের ছায়াও দেখতে পায় না। তাই অভ্র ভাবলো এই সহজ সরল ছেলেটাকে দিয়ে জান্নাতকে একটু অপমান করি। তাই সে একটা লাভ লেটার লিখে রাসেলের হাতে দিয়ে বলল, এটা নিয়ে তোর জুনিয়র লিডার জান্নাতকে দিবি, আর দিয়ে বলবি আমি মুখে বলতে পারবো না, তাই এখানে বলছি তুমি অ্যাকসেপ্ট করো। আর যদি আমার কথা মতো না চলিস তাহলে কালকে হাসপাতালে ভর্তি হতে হবে, তোকে বলে দিলাম। তারপর রাসেল চিরকুটটা নিয়ে জান্নাতের সামনে গেল। তখন জান্নাত বলল, কিছু বলবেন ভাইয়া? আমি মুখে বলতে পারবো না, তাই এখানে বলেছি, তুমি অ্যাকসেপ্ট করো। এটা কি? আচ্ছা আমি দেখছি, আমাকে দে। তখন ঋতু চিরকুটটা নিয়ে গেল। তখন জান্নাত বলল, সবাইকে শুনিয়ে শুনিয়ে পড়। তখন জান্নাতের গ্যাংয়ের সকল সদস্য
এবং তার বিপরীত পাশে তার শত্রু এবং তার শত্রুর গ্যাং। ঋতু পড়া শুরু করলো। প্রিয়তমা জান্নাত, আশা করছি তুমি ভালোই আছো, কিন্তু আমি ভালো নেই, কারণ আমি তোমার ওই প্যান্ট পরার রাগি লুকে প্রেমে পড়েছি। আমার একটা মুহূর্ত তোমাকে ছাড়া অতিবাহিত হয় না। আমি ঘুমাতে গেলেও দেখি তুমি মারামারি করছো। লাইক সিরিয়াসলি, আমার কাছে তোমার মতো ব্যাডামে অনেক আছে, কিন্তু আমার তোমাকেই লাগবে, কারণ আমার পাশের বাসার আন্টির সাথে আমার আম্মু একা ঝগড়া করতে পারে না। তুমি না থাকার কারণে আমার আম্মু সব সময় হেরে যায়। তুমি যদি আমার আম্মুর ঝগড়ার সাথেই হতে, তাহলে আমার আম্মু জয়লাভ করতো। ইয়েস, তোমার সেই ডাকর চোখ যা রাখলে আমাদের বাসার গরুর ডিমের মতো লাগে, ও মা। আর তোমার হাসি আমাদের এলাকার বিলকিসের আম্মুর মতো লাগে। তোমার ঠোঁটগুলো দেখতে, বিশ্বাস করো, একদম চুলের মতো চিকন। জানি তুমি এখন রাগে ফুলছো, কিন্তু করার কিচ্ছু নেই। আমি আমার মনের কথাগুলো বলে দিয়েছি। লিখতে জানি না, আর আমার লেখা ততটাও সুন্দর না। তাই বলছি, তুমি অ্যাকসেপ্ট করে নাও প্লিজ। ডু ইউ লাভ মি প্লিজ? ইতি তোমার হবু স্বামী। ভাই, ঋতু আর সবাই তো চিরকুটটা পরে হাসতে হাসতে মরে যাওয়ার মতো অবস্থা। এইদিকে জান্নাত এর রাগে মাথা ছিঁড়ে পড়ছে, আর অন্যদিকে অভ্র তার লোক দল নিয়ে আসছে। তখনই জান্নাত রাসেলকে একটা থাপ্পড় মেরে এই সব কিছু বলল। বর্তমান জান্নাত বাসায় চলে আসে। তার পরের দিন জান্নাত কলেজে যায়। তখন অভ্র তার লোক সকল নিয়ে বলে, কি হাসি রে বাবা, পুরোই বিলকিসের আম্মুর মতো। মানুষের যে এত সুন্দর সুন্দর অঙ্গ আছে আগে জানতাম না। সত্যি কালকে চিরকুটটা অস্থির লাগলো। আজকে সুন্দর না বলে কেউ এমন চিরকুট দেয় না আমায়। দুঃখ দুঃখ। জান্নাত হন করে ক্লাসে চলে গেল। তারপর জান্নাত বাসায় যাওয়ার সময় কলেজের গেটে দেখে রাসেল দাঁড়িয়ে আছে। দেখে জান্নাত এর রাগটা আরো বেড়ে গেল। একদিন হঠাৎ কলেজে কিছু আগলা পোলাপান আসে। কলেজে তখন রাসেল ক্যাম্পাসে বসে বসে নিজের বই পড়ছে। তখন বাইরের লোকগুলো এসে মেয়েদের সাথে বাজে আচরণ করতে থাকে। তখন সবাই জান্নাতকে কল দিল। তারপর জান্নাত তার গ্যাং নিয়ে কলেজে চলে আসে। তারপর কথা কাটাকাটি করতে করতে একটা পর্যায়ে জান্নাতের গালে ওই দলের লিডার একটা থাপ্পড় বসিয়ে দেয়। এমন সময় সব কিছু চুপ হয়ে গেল। সবাই নীরবতা পালন করছে, আর জান্নাত গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। যখনই আর একটা দিতে যাবে, তখনই রাসেল পেছন থেকে এসে হাতটা ধরে ফেলে ওই ভিলেনের। তারপর রাসেল একটা থাপ্পড় দিতেই মাটিতে ফেলে দিয়ে তারপর জান্নাতের দিকে আর চোখে তাকিয়ে বলল, এটা কৃষকের হাত, যে কৃষকের হাতে চাষ না হলে আজ তোরা না খেয়ে মুক্তি। তারপর আরো কিছু থাপ্পড় মারে। তারপর বলল, এখানে আর দ্বিতীয়বার যেন না দেখি। তারপর ওই লোকগুলো চলে গেল। তার পেছন পেছন রাসেলও চলে যেতে লাগলো। তখন জান্নাত বলে, থ্যাঙ্কস ভাইয়া। সরি আপু, আমাকে ধন্যবাদ দিয়ে কেন আপনি আপনার মূল্যবান মুখটা নষ্ট করবেন? এটা বলেই রাসেল চলে গেল। তুমি তো কালকে ওর সাথে যে ব্যবহার করলি, তাতে ও তোর সাথে আবার কথা বলবে, এটা তুই ভাবলি কি করে? ও আমার সাথে কালকে এমন করলো কেন? কি করে? তোর কোথাও ভুল হচ্ছে আমার মনে। এখানে ভুলের কি আছে? তোদের সামনেই তো যা হওয়ার তা হয়েছে। হয়তো এখানে কোনো একটা ভুল হচ্ছে যা আমাদের অজানা। শোন, তুই তার পক্ষে বেশি বললি একটু। সে কালকে প্রপোজ করেছে, একসেপ্ট করেনি, তাই আজকে গুন্ডা আনছে আর তাহাদেরকে মেরে আমার মনে প্রবেশ করতে চায়। জানা, সত্যি তুই একটু বেশি বুঝিস ওর ব্যাপারে। এখানে বেশি বোঝার কিচ্ছু আমি দেখছি না। ওকে ওকে দেখে কখনো এমন মনে হচ্ছে না আমার। হয়েছে, অনেক বুঝছিস। তুই এখন চল বাসায় যাই। তারপর তারা চলে যায়। কিছুটা যাওয়ার পর অভ্র একটা বাইক নিয়ে জান্নাতের সামনে এসে দাঁড়ায়, আর মুখে একটা লাল গোলাপ। বাইক থেকে নেমে জান্নাতের সামনে এসে হাঁটু গেড়ে বসে বলে, ভালোবাসি। কলেজে আমার সাথে সব থেকে বড় শত্রুতা করে, আর এখন আসছে ভালোবাসি বলতে। কলেজের হিসাব কলেজে, এখানে কি? আমি কলেজের বাইরেও তোমাকে ভালোবাসি।
যাতে করে কলেজে আমাকে অপমান করা যায় সেই জন্য নাকি? না সত্যি, আমি তোমাকে ভালোবাসি। জান্নাত মনে মনে বলল, ওর সাথে যদি রিলেশন করি তাহলে আর কলেজের শত্রু তা হবে না। তাছাড়া ওই খ্যাত ছেলেটা আর বিরক্তও করবে না আমাকে। একটা শর্ত আছে। সব শর্ত মানতে রাজি আমি। আগে তো শুনবা। আচ্ছা বলো। আমার সাথে রিলেশন করতে হলে কলেজে আমার সাথে থাকতে হবে, আর কলেজের সবার সামনে আমাকে প্রপোজ করতে হবে। আচ্ছা আমি রাজি, তাহলে কালকে একটা শাড়ি পরে আসবা কলেজে, আমি তোমাকে প্রপোজ করব। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। তারপর তারা চলে গেল। কি রে, তুই এত সহজে ওর শত্রুর সাথে মিল হয়ে গেছিস? কি করবো বল, সিঙ্গেল থাকলে তো ওই খ্যাতের মতো পোলা পাগল ছাগল এসে প্রপোজ করবে। আচ্ছা, তোর যেহেতু ওকে পছন্দ না, তাহলে আমি ওর সাথে প্রেম করি, তোর তো কোনো সমস্যা নেই, তাই না? কি, তুই আমার বান্ধবী? এটা ভাবতেও আমার লজ্জা করে যে তুই আমার বান্ধবী হয়ে একটা খ্যাত ছেলের সাথে প্রেম করবি। শোন, ভালোবাসতে মন লাগে, টাকা পয়সা নয়। আর ওর সেটা সেই মনটা আছে। তুই যদি তাকে নিয়ে সুখে থাকতে পারিস তাহলে আমার কিছু করার বা বলার নেই। আচ্ছা, তাহলে তুই কখনো আমার কাছ থেকে তাহাকে চাইতে আসতে পারবি না, রাজি? আমি কি পাগল নাকি যে ওকে চাইবো? মরে গেলেও ওকে জীবনেও চাইবো না। তাহলে এই রে, এটা দিয়ে কি করব? এখানে লিখে দে যে তুই কখনো ওকে আমার কাছে চাইবি না। আমি তোর বান্ধবী, আর আমার নজর এত নিচু না। আমি জীবনেও চাইবো না, বললাম তো। তাহলে লিখে দিতে সমস্যা কোথায় তোর? তারপর জান্নাত লিখে দিল যে সে জীবনেও রাসেলকে চাইবে না, ঋতুর কাছে। তারপর ঋতুর বাসায় আর জান্নাতের বাসায় চলে গেল। পরের দিন সকালে জান্নাত খুব সুন্দর করে সাজুগুজু করে, কালো একটা শাড়ি, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চুলগুলো ছাড়া আর মাথার চুলের ভেতরে দুটো গোলাপ, হাতে কালো চুড়ি। এক কথায় পরীর মতো লাগছে জান্নাতকে, কারণ জান্নাত আগে থেকে পরীর মতো। আরও আজকে কালো শাড়ি। জান্নাত কলেজে ঢুকতেই সবাই হাঁ করে তাকিয়ে আছে, কেউ চিনতেই পারছে না এটা সেই জান্নাত যে কিনা শার্ট প্যান্ট পরে কলেজে এসে গুন্ডামি করতো। সেই জান্নাত নাকি? অব্র বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, এমন সময় তার বন্ধু মাহবুব বলল, দোস্ত দেখ একটা পরি। অব্র পেছনে ঘুরে জান্নাতকে দেখেই হাঁ হয়ে গেল। সে আবার নতুন করে ক্রাশ খায়। তারপর অব্র জান্নাতের কাছে গিয়ে বলল উঁচু আওয়াজে সবাইকে ইঙ্গিত করে, শুনো, আমার সকল সিনিয়র জুনিয়র আপু ভাইরা, আজ থেকে কলেজের কোনো শত্রুতা হবে না, কারণ আমরা নিজেদের মধ্যে শত্রুতা মিটিয়ে ফেলেছি আর আমরা একে অপরকে ভালোবাসি। এটা বলেই অব্র হাঁটু গেড়ে জান্নাতের সামনে বসে বলল, পাগলি, অনেক ভালোবাসি তোমাকে, সারা জীবন ভালোবাসতে চাই। এভাবে তুমি আমাকে ভালোবাসবা? তখন জান্নাত আশেপাশে ঘুরে তাকাচ্ছে, কিন্তু কোথাও রাসেলকে দেখতে পাচ্ছে না, কারণ রাসেল ক্যান্টিনে বসে বই পড়ছে। জান্নাত ক্যান্টিনের দিকে তাকিয়ে দেখে রাসেল সেখানে। সবাই তো এখানে নেই অব্র। সবাই তো আছে এখানে। তাহলে ক্যান্টিনে বসা আছে। তারপর অব্র ক্যান্টিনের দিকে তাকিয়ে দেখলো সে রাসেল সেখানে বসে আছে। তারপর তার বন্ধুরা গিয়ে রাসেলকে নিয়ে আসে। তারপর রাসেলের সামনে প্রপোজ করে অব্র। জান্নাত মনে করছে যে রাসেলের একটু খারাপ লাগবে, তাই তাকে এনেছে। পরে দেখে রাসেলই সবার আগে হাততালি দিয়েছে খুশিতে। তারপর সবাই সবার মতো চলে গেল। রাসেল ক্যান্টিনে গিয়ে বসে বই পড়ছে। এমন সময় ঋতু গিয়ে পাশে বসে বলল, কি করছো? আপনি এখানে কেন? আপনি দৌড়ে গিয়ে বসুন, আমার গা থেকে কৃষকের গন্ধ হচ্ছে আর আমার গা থেকে ময়লা লাগবে। এত অহংকার করো কেন? অহংকার তো আপনার করে, আমাদের মতো গ্রামের ছেলেদের সাথে। আচ্ছা বাদ দাও, আমি তোমার বন্ধু হতে চাই। কিন্তু আমি তো গ্রামের খ্যাত। আমার খ্যাতি লাগবে, আজ থেকে আমরা একে অপরের বন্ধু। জি ঠিক আছে। জি কি? তুমি করে বলো, কারণ আমরা একে অপরের বন্ধু। আচ্ছা ঠিক আছে। তোমার কষ্ট হচ্ছে খুব? কেন?
তুমি জান্নাতকে ভালোবাসো, কিন্তু জান্নাত অভ্রকে ভালোবাসে। আমি কেন তাহাকে ভালোবাসতে যাব? আমি গরিব হতে পারি, কিন্তু ও আমার যোগ্য নয়। আর যে আমার যোগ্য নয় তাকে কোন দুঃখে আমি ভালোবাসতে যাব শুনি? তাহলে সেই দিন যে তুমি তাহাকে প্রেমপত্র দিয়েছিলে? সেটা তো অভ্র ভাই আমার মাধ্যমে তাকে দিয়েছে, আমি তো দিতে চাইনি। আমি না দিলে অভ্র ভাই বলেছে আমাকে কলেজ থেকে তাড়িয়ে দিবে, আর যদি তখন জান্নাতকে বলি তাহলেও তাড়িয়ে দিবে। তাই তো সেই দিন এত অপমানিত হয়েও কিছু বলিনি, কারণ আমাদের মতো গরিব ঘরের ছেলেদের কপালে সবসময় এত বড় কলেজে ভর্তি হওয়ার সুযোগ হয় না। ও আচ্ছা, ভালো। আমরা এখন থেকে বন্ধু। তুমি তোমার নাম্বারটা আমাকে দাও। আমি তো ফোন চালাই না। তাহলে বাসায় কথা বলো কি করে? দোকান থেকে। ও আচ্ছা, তো তুমি থাকো কোথায়? গ্যারেজে থাকি। গ্যারেজে মানে? আমি রাতে রিক্সা চালাই, তাই সেই গ্যারেজেই থাকি। তুমি রিক্সা চালাও কেন? কি করব বলো, আমার আব্বু একে কাজ করে, তার টাকা দিয়ে সংসার চালাতে হয়। তারপর ছোট একটা বোন গার্লস স্কুলে পড়ে, তাছাড়া ছোট ভাইও একটা প্রাইমারি স্কুলে পড়ে। আর বাবা মায়ের তো ওষুধ আছেই, তাই নিজের টাকা দিয়ে নিজেই চলতে হয়। ও, কিছু টিউশনি করাতে পারো না? আমি কাউকে চিনি না, আমাকে টিউশন দিবে কে শুনি? আচ্ছা, তুমি কাল থেকে হোস্টেলে উঠবা, আর টিউশন আমি ঠিক করে দিব, আর রিক্সা চালাবা না। আচ্ছা ঠিক আছে তাহলে। তাহলে আমি আসছি আজকে। আচ্ছা। তারপর ঋতু চলে যায়। ঋতু কিন্তু জান্নাতের মতো একজন মেয়ে। ঋতুর বাবারও অনেক টাকা পয়সা আছে, তার বাবা বিদেশে থাকে। এদিকে অভ্র আর জান্নাত একে অপরকে পেয়ে খুশি। তাছাড়া এখন কলেজের সবাই হাসি খুশি, কারণ কলেজে এখন কোনো মারামারি হয় না, সবাই শান্তি চায়। আর তা এখন হচ্ছে। পরের দিন সকালে কলেজে। কি রে, তোকে সকালে কতগুলো কল দিয়েছি, ধরিসনি কেন? ওয়াশরুমে ছিলাম। তো পরে দেখিসনি? দেখছি, কিন্তু মনে ছিল না দিতে, সরি রে। আচ্ছা আমি আসছি, তুই থাক। মানে কি, হঠাৎ এত পরিবর্তন কেন তোর? আর এত তাড়া কেন তোর? রাসেল আমার জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, যাবো তো, তাই খাচ্ছি। ওই খ্যাত ছেলেটার জন্য তুই আমাকে এড়িয়ে চলছিস? শোন, আমার সাথে ফ্রেন্ডশিপ রাখতে চাইলে ওকে কখনো খ্যাত বলতে পারবি না। নেক্সট টাইম থেকে এটা মনে রাখিস। আর আমি বিয়ে করলেও ওকেই করব, আর অতি শীঘ্রই। তুই তার কাছে ক্ষমা যাবি, মনে রাখিস। মানে কি, তুই এমন করছিস কেন আমার সাথে? 10 বছরের ফ্রেন্ডশিপ মাত্র কয়েকদিনের একটা ছেলের জন্য ভেঙে দিবি? বাহ বাহ। তুই ভেঙে দেওয়ার মতো কাজ করলে আমি কি করব, তুই বল। আমি কি করছি? তুই কি করিসনি সেটা বল। কি করছি? সেই দিন তোকে প্রেমপত্র যেটা রাসেল দিয়েছে সেটা ও লিখে দেয়নি, ওকে বাধ্য করা হয়েছে তোকে সেটা দেওয়ার জন্য। মানে কি, তোর কথার কিছু তো বুঝতেছি না আমি। তাহলে শোন, সেই দিন রাসেল তোকে যে চিঠিটা দিয়েছে সেটা অভ্র, মানে তোর নয়া প্রেমিক দিয়েছে রাসেল এর মাধ্যমে। এখন তুই বলবি যদি অভ্রই দিয়ে থাকতো তাহলে কেন এত অপমানিত হয়েও রাসেল কিচ্ছু বলেনি? কারণ সেই দিন যদি অভ্রের নামে রাসেল তোকে বলতো তাহলে অভ্র রাসেলকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে, বুঝলি? কি বলছিস এইসব? বিশ্বাস না হলে তোর নয়া আশিককে গিয়ে জিজ্ঞেস করে আয়, যা। এটা বলেই ঋতু রাসেলের কাছে চলে গেল। সরি, একটু লেট হয়ে গেছে। সমস্যা নেই, কি খবর তোমার? খবর ভালো, তোমার জন্য একটা বাসা ঠিক করেছি, আর সেই বাসার মালিকের 3টা বাচ্চা আছে, আর তোমাকেই পড়াতে হবে। তাদেরকে পড়ালে তোমার বাসা ভাড়া দেওয়া লাগবে না, আর তোমাকে বরং আরও 5,000 টাকা দেবে হাত খরচা প্রতি মাসে। তোমার ঋণ কখনো আমি ভুলতে পারবো না। আর কিসের ঋণ, এটা আমার কর্তব্য তোমার জন্য করা। তারপর ঋতু রাসেলকে নিয়ে চলে গেল তাদের নতুন বাসায়। এদিকে জান্নাত অভ্রের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ওই দিন তো তুই রাসেলকে ওই চিরকুট দিয়েছিস আমাকে দেওয়ার জন্য। কিন্তু কেন? এটা শোনার সাথে সাথে জান্নাত এক দৌড়ে রাসেলের জায়গায় চলে যায়, কিন্তু রাসেলকে পেল না। পাগলের মতো সারা কলেজ রাসেলকে খুঁজতে থাকে। ঋতুকে কল দেয়। কি রে, তোরা কই? রাসেলকে নিয়ে নতুন একটা বাসায় উঠেছি। বাসার ঠিকানা বল। কিন্তু কেন? দরকার আছে, বল না আগে। উত্তরে 7 নম্বর রোডে এসে কল দে।
তারপর জান্নাত একটা রিক্সা নিয়ে উত্তরা চলে গেল। এর মধ্যে ঋতু রাসেলকে নিয়ে বাসা থেকে বের হয়, মার্কেটে চলে যায়। মার্কেটের ঠিকানা জান্নাতকে SMS করে দিয়ে দেয়। এখানে কেন? তোমার জন্য একটা মোবাইল দিতে হবে। লাগবে না, পরে নিব আমি। বেশি বুঝো আমাকে থেকে, তাই না? আমি যা বলবো তাই করতে হবে। তারপর ঋতু রাসেলকে একটা মোবাইল কিনে দেয়। এরই মধ্যে জান্নাত এসে উপস্থিত হয়ে গেল। জান্নাতের চোখে পানি টলমল করছে, মনে হচ্ছে এখনই কেঁদে ভাসিয়ে ফেলবে। ঋতু কখনো জান্নাতকে এই অবস্থায় দেখেনি। সেই মেয়ে, যেই মেয়ে নাকি সবসময় হাসি খুশি থাকে, সেই মেয়েটা আজকে এতটা দুর্বল কেন? কিরে, তোর কি হয়েছে? এই অবস্থা কেন তোর? আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও রাসেল, প্লিজ। এর মধ্যে অভ্র তার লোক নিয়ে মার্কেটে চলে এসেছে। এখানে আসছো কেন আর কান্না করতেছো কেন? রাসেলের কাছে ক্ষমা চাইতে আসছি। তোর কাছে কিসের ক্ষমা? এটা বলার সাথে সাথে ঋতু অভ্রের গালে ঠাস করে একটা বসিয়ে দেয়। ওকে খ্যাত বলার সাহস কই পেয়েছিস? তখন জান্নাত ঋতুর গালে একটা ঠাস করে বসিয়ে দেয়। তুই ওকে থাপ্পড় মারার সাহস কই পাইলি ঋতু? তখনই রাসেল একটা বসিয়ে দেয় জান্নাতের গালে ঠাস করে। ওর গালে থাপ্পড় মারার সাহস আপনাকে কে দিল? তখনই অভ্র বলল, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? শালাকে মেরে এখানে পুঁতে দে। তখন সবাই রাসেলের ওপর ঝাঁপিয়ে পড়ে। রাসেল ওর সবার সাথে মারপিট করে। মারামারি করতে করতে এক পর্যায়ে অভ্র রাসেলের পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। রাসেল! রাসেল এসে ঋতুর কোলে পড়ে। জান্নাত অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোকে যতটা ভালোবাসতাম আজ থেকে ঠিক ততটাই ঘৃণা করি। তুই তোর এই মুখ আমাকে জীবন নয় দেখাবি না। তারপর ঋতু রাসেলকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার অপারেশনের জন্য ICUতে নিয়ে গেল। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার সাহেব, ওর কি অবস্থা এখন? আর মাত্র 1 মিনিট দেরি হলে যে হতো আল্লাহ তাআলাই ভালো জানেন। এখন আলহামদুলিল্লাহ কোনো ভয় নেই, এখনো জ্ঞান ফিরেনি, তবে জ্ঞান ফিরতে সময় লাগবে। তারপর ঋতু চলে গেল রুমের ভেতরে। এর মধ্যেই জান্নাত আসলো। তুই এখানে কেন এসেছিস? প্লিজ ঋতু, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোর ভালোর জন্যই তোকে চড়টা মারছি, না হলে অব্র তোর কোনো ক্ষতি করে ফেলতো। তাছাড়া এতটা কিছু হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। বিশ্বাস কর প্লিজ। আচ্ছা, বিশ্বাস করলাম, এখন তুই আসতে পারিস। আমি তো রাসেলকে ভালোবাসি। দেখ, তোর সাথে আগে আমার কথা হয়েছে, তুই এমনটা করবি না। এখন কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। তুই আর এই কথা ভুলেও আনবি না, কারণ ও শুধু আমার আর কারো না। প্রয়োজনে তোর মতো 100 জান্নাতের লাশ ফালাবো, তবুও রাসেল কাউকে দিব না আমি। আগামী 1 মাসের মধ্যে আমি রাসেলকে বিয়ে করব। তুই তা শুধু দেখবি আর জ্বলবি। ওকে ফাইন, আগামী 29 দিনের মধ্যে আমি রাসেলকে বিয়ে করব। পারলে তুই বিয়ে বন্ধ করিস। আচ্ছা, তাহলে এখন এখান থেকে সময় শুরু তোর আর আমার মধ্যে। তারপর জান্নাত চলে গেল বাসায়। বাসায় গিয়ে বাসার সব কিছু ভেঙে ফেলছে। এমন সময় তার আব্বু আম্মু চলে আসে। কিরে আম্মু, তোর কি হলো? তুই কাঁদছিস কেন আর এমন করতেছস কেন? আব্বু, আমি একটা ছেলেকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচব না। আরে এটার জন্য এমন করা লাগে? তুই বললেই তো হয়। ছেলের নাম বল আর বাসার ঠিকানা দে, আমি কালকেই ওর বাসায় প্রস্তাব পাঠাবো। সত্যি বাবা? সত্যি। তারপর জান্নাত নিজের রুমে চলে গেল। এদিকে রাসেলের জ্ঞান ফিরতেই দেখে ঋতু তার পাশে বসে আছে। ঋতুর সাথে সাথে ডাক্তারের কাছে ছুটে চলে গেল। রাসেলের জ্ঞান ফিরতেই দেখে ডাক্তার এসে বলল। তারপর রাসেলের বাসায় নিয়ে গেল। সেখানে ঋতু রাসেলের অনেক সেবা যত্ন করে। এভাবে 3 দিন চলতে থাকে। এখন রাসেল কিছুটা সুস্থ। হঠাৎ রাসেল বলল, তোকে একটা স্পেশাল কথা বলার ছিল। বলো। না, কালকে কলেজে বলবো।
আচ্ছা, আমারও একটা কথা বলার আছে তোমাকে। তাহলে কালকে তুমি তোমারটা বলবা আর আমি আমারটা, কেমন? হুম, তার আগে তোমাকে একটু পরিবর্তন করতে হবে। মানে? কিছু না, বের হও তুমি। তারপর রাসেলকে নিয়ে গেল। অতপর রাসেলকে সেলুনে নিয়ে সুন্দর করে চুল কাটিয়ে নিয়ে আসে। এরপর একটা মার্কেটে নিয়ে শার্ট প্যান্ট কিনে দেয়। অতপর রাসেলকে একটা বাইক কিনে দেয় ঋতু। কালকে শার্ট প্যান্ট পরে কলেজে বাইক নিয়ে 10টার সময় চলে আসবা। এইগুলো কেন? তোমাকে বলছি মানে শুনবা, ওকে? আচ্ছা। পরের দিন সকালে রাসেল একটা কালো টি শার্ট, তারপর একটা শু, কালো সানগ্লাস, কালো একটা ঘড়ি, কালো একটা বাইক, আর চুলগুলো সামনে দিয়ে বড়। কলেজের গেটে ঢুকতেই কলেজের সকল মেয়েরা হা করে তাকিয়ে রইল, আর মুখে একটা লাল গোলাপ। তারপর জান্নাত ও রাসেলকে দেখে ফিদা হয়ে গেল, কিন্তু রাসেল কোনো দিকে না তাকিয়ে সোজা ঋতুর কাছে চলে গেল। ঋতুও কালো একটা শাড়ি পরে এসেছে। ঋতু তো রাসেলকে দেখেই হা হয়ে গেল। এটা কি সত্যি রাসেল নাকি? এক কথায় পুরো হিরোদের মতো লাগছে। বাইকটা দাঁড় করিয়ে ঋতু এর সামনে গিয়ে দাঁড়ায়। ঋতু হা হয়ে শুধু তাকিয়ে আছে। রাসেল হাতে তুড়ি মেরে ঋতুর সামনে হাঁটু গেড়ে বসতেই বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি ঋতু। জানি আমি তোমার যোগ্য নই, তারপর আমি তোমার মতো একজনকেই চাই। তুমি পাশে থাকলে সারা জীবন আমি সুখে থাকবো। তুমি কি আমাকে ভালোবাসবে বলো? আমিও তোমাকে অনেক ভালোবাসি। ফুলটা যখনই নেবে ঋতু, তখনই জান্নাত এসে ফুলটা নিয়ে গেল। তুমি শুধু আমাকে আর না করো না। আপনার সমস্যা কি? হ্যাঁ, বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আপনাদের জন্য অভ্র ভাইয়ের মতো মানুষ আছে। আমাদের মতো গরিব মানুষকে কেন বিরক্ত করতেছেন? আর আমাদের সাথে টাইম পাস করার কি দরকার বলুন তো আপনি? টাইম পাস না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। কিন্তু আমি তো ঋতুকে ভালোবাসি। ভুলে যাও ঋতুকে। আপনি ভুলে যান আমাকে। সম্ভব না। তাহলে আমার পক্ষে আপনাকে ভালোবাসা আর ঋতুকে ভুলে যাওয়া অসম্ভব। আপোষে রাজি না হলে জোর করে রাজি করাবো। পারলে করাইও। আচ্ছা। তারপর ঋতুর কাছে রাসেল চলে যায়। ঋতুর কাছে গিয়ে ঋতুকে জড়িয়ে ধরে বলে, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তোমাকে আমি ছাড়বো না, কিন্তু আমার ভয় হয়। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। আমি কি বাচ্চা মানুষ নাকি যে হারিয়ে যাব? শুধু বাচ্চারাই হারায় না, ভালোবাসার মানুষও হারায়। কারণ জান্নাত হেরে যাওয়ার মেয়ে নয়, আর আমিও হেরে যাওয়ার মেয়ে নই। এক হলে সে পাবে, না হলে আমি তোমাকে। আমি তোমাকেই পাবো, দেখিও। এটাই যেন হয়, কারণ তুমি না, আমি সুন্দর। তারপর ঋতুর বাসায় আর রাসেলের বাসায় চলে যায়। এদিকে জান্নাত বাসায় গিয়ে আগের মতো সব ভাঙচুর করছে। কিরে, তুই এমন করেছিস কেন? বাবা, ও আজকে ঋতুকে প্রপোজ করছে। তোর বান্ধবী ঋতু? আব্বু। তো কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝো না আব্বু? রাসেলকে ছাড়। তাহলে শোন, রাসেল সেই দিন কলেজে আসে। অতীত, রাসেলের সাথে তোর ঘটে যাওয়া প্রথম সেই ঘটনা ঋতু এসে আমাকে জানালো। তারপর ঋতুর সাথে আলাপ করে বুঝতে পারলাম ছেলেটার কোনো দোষ নেই। তারপরও তুই ছেলেটাকে একের পর এক অপমান করেই যাচ্ছিস। কিন্তু আমি কি করব বল? তোর মা মারা যাওয়ার পর আমি তোর হাসি খুশির জন্য আবার বিয়ে করি, কিন্তু সে তোকে দেখতেই পারে না। আর আমিও নিজের কাজের জন্য বেশিরভাগ বাইরেই থাকতে হয়। এই দিকে তুই অনেকটা চেঞ্জ হয়ে গেছিস। তোকে নিয়ে কি করবো আমি বুঝতে পারছি না। এমন সময় ঋতু রাসেলের কথা বলে। তখন আমিও ঋতুকে বলি রাসেলকে এমনভাবে তৈরি করতে যেন তুই রাসেলের জন্য পাগল হয়ে যাস। এইদিকে সেই দিন অভ্র যে কাজ করেছে, এটার জন্য আমরা তোকে রাসেলের প্রতি দুর্বল করতে আমাদের আরো সহজ হয়ে গেল। বর্তমান তুমি আমাকে আগে বলনি কেন বাবা? তোকে ভাবছি সারপ্রাইজ দেব, কিন্তু দেখি না তোকে সারপ্রাইজ দিতে দিতে তুই নিজেকে শেষ করে দিবি। আচ্ছা আবু, এটা কি রাসেল জানে নাকি? রাসেল এই বাড়িতে 2 দিন আসছে আমার সাথে কথা বলতে। কি
রাসেল আমাদের বাসায়ও আসছে? তুই এখন ফ্রেশ হয়ে নে, কালকে তোদের কলেজে অনুষ্ঠান হবে, সেখানে কালকে যেতে হবে আমার। আচ্ছা আব্বু। জান্নাত এক দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে খুশিতে নাচছে। পরের দিন সকালে কলেজে অনুষ্ঠান। কে রে ঋতু, অনেক তো অভিনয় করেছিস, এখন আমারটা দেখবি। অভিনয় মানে? আব্বু সব বলে দিয়েছে আমায়। হ্যাঁ আঙ্কেল, কিছু লুকিয়ে রাখতে পারে না। এখন তো আমার আশিক আমার হয়ে যাবে, তোর কি হবে রে? আমারও তো আশিক আছে, কিন্তু সে আমায় পছন্দ করে না। কে সে যে আমার এত কিউট বান্ধবীটাকে পছন্দ করবে না? অভ্র বর্তমানে তোর এক্স। আমি রাসেলকে প্রপোজ করলেই তো সে তোকে করবে। এই দিনেরই অপেক্ষায় আছে আমি। আচ্ছা, আজকে তুই শাড়ি পরে আসছিলি যে? আজকে অনুষ্ঠান তো, তাই। অনুষ্ঠানের জন্য নাকি রাসেল ভাইয়ার জন্য? ধ্যাত, তোর মুখে কিছুই আটকায় না। ওরে বাবারে, আমার বান্ধবী লজ্জাও পায় বুঝি, হ্যাঁ? তারপর তারা স্টেজে চলে গেল। এদিকে রাসেলকে গান গাওয়ার জন্য ডাকা হয়, সেও আসে, এসে গান গায়। জান্নাত তো হা হয়ে শুনছে, আর রাসেলকে নিয়ে কল্পনার শহরে হারিয়ে গেল। জান্নাত রাসেলকে নিয়ে গান শেষে এই রাসেল স্টেজ থেকে নামতেই ঋতু সব কিছু বলে দেয় রাসেলকে। তারপর রাসেল জান্নাতকে ডাক দিয়ে একটা চিরকুট দেয়। জান্নাতকে চিরকুট দিয়ে রাসেল চলে গেল। 2 বছর পর রাসেল একটা কফি এর কাপ নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে আর মনে করছে জান্নাতের কথাগুলো। কত যে হিংসুটে ছিল আর কত যে ভালোবাসতো রাসেলকে। সেই কলেজের প্রথম দিন রাসেলও জান্নাতকে দেখে পছন্দ করে ফেলে। কথাগুলো ভাবতে ভাবতেই রাসেলের অজান্তেই চোখে পানি চলে আসে। এমন সময় রাসেলের আম্মু পেছন থেকে এসে বলে, আর কতদিন নিজেকে এইভাবে কষ্ট দিবি? এই 2 বছর তো কম খুঁজিসনি জান্নাতকে, আর কম চোখের পানি ফালাসনি। আম্মু, আমি তো জান্নাতকে ভালোবাসি, জান্নাতও আমাকে তো ভালোবেসেছিল, তাহলে কেন সে এমনটা করলো? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আম্মু, আগামী কালকে আমার একটা বড় টাকার বাজেট আছে চট্টগ্রামে, তাই আজ রাতেই চট্টগ্রাম যেতে হবে, দোয়া করবে। সন্তানের জন্য মা সব সময় দোয়া করে, দোয়া চাওয়া লাগে না। তারপর রাসেল ব্যাগ গোছাতে চলে গেল। এদিকে জান্নাত তার বাড়ির কাজের লোককে বলছে, এই চুমকি, আমি অফিসে যাচ্ছি, তুই আব্বুকে ঠিকমতো ওষুধ খাওয়াস। আচ্ছা আপা। অফিসে গিয়ে দেখে সবাই অফিস গোছানোর কাজে ব্যস্ত। আজকে কি অফিসের বিয়ে নাকি যে এত সাজানো হচ্ছে? বিজনেসম্যান আসলে অফিস সাজানো লাগে বুঝি? যত সব ফালতু কাজ। এমন সময় অফিসের বস আবির চৌধুরী আসে আর জান্নাত তার পিএস। জান্নাত, তুমি আসছো? তুমি আমার রুমে আসো তো একটু। এদিকে আবির জান্নাতকে পছন্দ করে, সেটা জান্নাত জানে, কিন্তু জান্নাতের মনে প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু নেই। এমনিতেই রাসেলকে ভুলতে তার 2 বছর লেগেছে, এখনো পরিপূর্ণ ভুলতে পারেনি। কালকে তুমি একটু অফিসে তাড়াতাড়ি আসিও, কারণ কালকে একজন বড় বিজনেসম্যান আসবে। সে যদি আমাদের অফিসে কিছু মাল কিনে তাহলে আমাদের অনেক লাভ হবে। সারা বাংলাদেশে তার অর্ডারের মালগুলো চলে, আর তার যেন কোনো রকম কষ্ট না হয় অফিসে। আর সব কিছু তুমি সামলাবে। জি, চেষ্টা করব আমি। এদিকে রাসেল নিজের গাড়ি নিয়ে বের হয়ে গেল। গাড়িতে বসে ভাবছে সেই পুরনো কলেজের কথাগুলো। তার মোবাইল থেকে জান্নাতের পিক বের করে বলছে, তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে? এই 2 বছরের সারা শহরে আমি তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়েছিলাম। সেই দিন তুমি আসছিলে, বলবে তোমার অপেক্ষায় আমি কত সুন্দর করে আয়োজন করলাম, কিন্তু আসোইনি। আমি আমার দোষটা আজও বুঝতে পারলাম না, কেন তুমি এমন করলে? মাথা বের করে চুলগুলো অনেক সুন্দর, সবাই হাঁ হয়ে আছে। জান্নাত একা একা বকবক করছে, এত ঢং করে নামার কে আছে? ভাবনার জায়গা পায় না। অফিসে এসেও ভাব, মেয়েদের দেখলে ভাব নিতে ইচ্ছে করে। তারপর রাসেল গাড়ি থেকে নামে। জান্নাত রাসেলকে দেখে মূর্তি হয়ে গেল, তার হাত থেকে ফুলগুলো পড়ে গেল।
রাস্তেলও সানগ্লাস খুলে রাখে জান্নাত। জান্নাতকে দেখে মনে হয় রাস্তেল নতুন জীবন পেয়েছে। মনে মনে বলছে, ঢাকা শহরে তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম, আর তুমি এখানে। সরি স্যার, এই মেয়েটা নতুন আছে তাই কিছু বোঝে না। ওকে আজকে অফিস থেকে বহিষ্কার করে দেব। ওকে বহিষ্কার করতে হবে, আমার কাছে পাঠিয়ে দেন, সরি বলতে হবে আমাকে। এইদিকে জান্নাত ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করছে আর বলছে, ও এখানে কেন আসলো? ওকে বলতে আমার 2টা বছর লাগলো। কেন সে আবার আমার সামনে আসছে? কি চাই ও? ওর কি মন মিটেনি এত কিছু করার পরেও? আমাকে কেন ও কষ্ট দেয়? আমাকে কি ও একটু বাঁচতে দিবে না? এমন সময় আবির এসে ওয়াশরুমের দরজা নক করে। জান্নাত, দরজা খোলো। তারপর জান্নাত চোখের পানি মুছে ফ্রেশ হয়ে স্বাভাবিক হয়ে দরজা খুলে। তুমি এমন করলে কেন স্যারের সামনে? সরি স্যার। সরি আমাকে কেন বলতেছো? যার সাথে অন্যায় করেছো তাকে বলো। আমি তাকে সরি বলতে পারবো না। চাকরি রাখতে মন চাইলে সরি বলো কি? তারপর জান্নাত রাসেলের কাছে যায়। রাসেল একটা কেবিনে বসে আছে আর জান্নাতকে পেয়ে কত খুশি যে নিজেও জানে না। মে আই কাম ইন স্যার? আসো। সরি স্যার। এটা বলে চলে যেতে লাগলো জান্নাত। এমন সময় পেছন থেকে রাসেল হাতটা টেনে বুকে নিয়ে আসে। কোথায় ছিলে এতদিন? আমি সারা শহর তোমাকে খুঁজে পাগল হয়ে গেছি। তুমি জানো আমি তোমাকে পুরো ঢাকা শহর খুঁজেছি, কোথাও বাকি রাখিনি। কি বলছেন এসব স্যার? আপনি কে আর আপনি আমাকে খুঁজছেন কেন? তুমি আমাকে চিনতে পারতেছো না? স্যার হাতটা ছেড়ে কথা বলুন। আমি এটা পছন্দ করি না যে অপরিচিত কেউ আমার হাত ধরবে। আপনি আমাদের নতুন স্যার, তাই আপনাকে সম্মানের জন্য বলতেছি, আমার হাতটা ছেড়ে দিন। যদি না ছাড়ি তাহলে কি করবা? কেন আপনি আমার সাথে এমন করতেছেন? আপনি কে? সত্যি তুমি আমাকে চিনতে পারতেছো না? আপনি কি কোনো সেলিব্রিটি নাকি যে আপনাকে আমার চিনতে হবে? আমি তোমাকে ভালোবাসি, কেন এত কষ্ট দাও আমার? হাতটা ছাড়ুন স্যার প্লিজ। ছাড়বো না আমি। তখনই জান্নাত ঠাস করে রাসেলের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়, দিয়ে চলে গেল জান্নাত। জানি না আমার কি অপরাধ যার জন্য তুমি এমন করতেছো আমার সাথে। তুমি যত ইগনোর করো না কেন আমাকে, আমি যেহেতু এতদিন পর তোমাকে খুঁজে পেয়েছি, তাহলে সহজে তোমাকে ছাড়ছি না, আর হাতছাড়া করবো না, মনে রাখিও জান্নাত। জান্নাত বাসায় চলে যায়। তারপর রাসেল জান্নাতের বাসার কাছে একটা ফ্ল্যাট ভাড়া নেয়। রাসেল বাসায় গিয়ে তার মাকে কল দেয়। হ্যালো আম্মু। বল, কি খবর? কখন গিয়ে উঠলি আর এখন কোথায়? সকালে এসে উঠেছি আর এখন একটা ফ্ল্যাটে বাসা ভাড়া নিয়েছি, সেটাতে উঠছি। আম্মু একটা সুখবর আছে। কি সেটা? জান্নাতকে পেয়েছি আম্মু। কোথায় পেয়েছিস? আমি যে অফিসে আসছি জান্নাতে সেই অফিসে জব করে। এবার আর হাতছাড়া করিস না, আমার বউ হিসাবে আমি ওকেই চাই। আম্মু দোয়া করো। তারপর রাসেল কল কেটে দিল। বাসাটা একটু ঠিক করে শুয়ে পড়ে। পরের দিন সকালে রাসেল অফিসে গিয়ে জান্নাতের কেবিনে গিয়ে বলে, আমার রুমে একটা কফি নিয়ে আসো তো। সরি স্যার, আমি আবির স্যারের পিএস, আপনার না। আচ্ছা। তারপর রাসেল তার রুমে চলে যায়। এইদিকে কিছুক্ষণ পর একটা মিটিং হয়। সেখানে অফিসের সবাই আছে, সাথে রাসেলও আছে। আবির জান্নাতের পাশে গিয়ে বসে, যেটা দেখে রাসেলের পুরো মাথা গরম হয়ে যায়। আর আবির জান্নাতের হাতটা ধরার চেষ্টা করে বারবার, আর জান্নাত রাসেলের দিকে তাকায় আর হাত সরিয়ে নেয়, কারণ জান্নাত আবিরের পাশে বসায় রাসেলের চোখ লাল হয়ে গেছে, যেটা জান্নাত স্পষ্ট বুঝতে পারছে। কিন্তু আবির বারবার ইচ্ছে করে জান্নাতের গায়ে হাত দেয়। রাসেল জান্নাতকে ইশারা করে বলে সরে যেতে, কিন্তু জান্নাত সরছে না। এমন সময় রাসেল তার টেবিলে থাকা গ্লাসটা হাতে নিয়ে জোর করে একটা চাপ দেয়, যার ফলে গ্লাস ভেঙে যায় আর গ্লাসের কয়েক টুকরো রাসেলের হাতে গেঁথে যায়, যার কারণে রাসেলের হাত থেকে রক্ত পড়ছে। আর গ্লাস ভাঙার পরে মিটিংয়ে সবাই চুপ হয়ে যায়।
সবাই দাঁড়িয়ে যায় আর রাসেল তার কাটা হাত নিয়ে রুমে চলে গেল। পেছন পেছন জান্নাত ও স্যাবলুন এবং তুলা নিয়ে রাসেলের কেবিনে চলে যায়। গিয়ে বলে, কি সমস্যা আপনার? সমস্যা আমার না, সমস্যা তোমার। আমি কি করেছি যে সমস্যা আমার বলতেছে? তোমাকে উঠে যেতে বলেছি, তুমি উঠে যাওনি কেন? আমি উঠে কোথায় গিয়ে বসতাম? আর সিট তো খালি ছিল না। তাছাড়া আপনি বললেই কি আমি উঠে যেতাম নাকি? তাহলে এখানে আসছো কেন? আপনি আমাদের মেহমান, তাই আপনার সেবা করা আমাদের কর্তব্য। হাতটা দিন এইদিকে। অফিসে অনেক মানুষই আছে, আপনি আসছেন কেন? এত কথা বললেন কেন? হাতটা দিন তো এদিকে। তারপর জান্নাত রাসেলের হাতে নিয়ে স্যাবলুন দিয়ে পরিষ্কার করে হাত বেঁধে দেয়। তারপর বলে, সামনে থেকে যেন এই রকম ভুল আর না দেখি। তুমি আমায় বিয়ে করি না, তাহলে জীবনে এমন করবো না, প্লিজ। আমি আপনাকে চিনি না, জানি না, কেন আপনাকে বিয়ে করব? এটাই বলে জান্নাত চলে গেল। তার অফিস শেষ হওয়ার কিছুক্ষণ আগে আবির জান্নাতের রুমে যায়। গিয়ে বলে, কি করো জান্নাত? কিছু না স্যার। জান্নাত, একটু আমার রুমে আসো তো। জি, আসতেছি। তারপর আবির তার রুমে চলে যায়। আর রাসেলের রুমের সামনেই আবিরের রুম। আর রাসেলের রুম গ্লাস সিস্টেম, বাইরের সব কিছু স্পষ্ট দেখা যায়। রাসেল বসে আছে, দেখছে জান্নাত আবিরের রুমে গেছে। যাওয়ার পর রাসেলও উঠে বাইরে যায়। এইদিকে জান্নাত রুমে ঢোকার পর আবির দরজা বন্ধ করে দিল। স্যার, দরজা বন্ধ করলেন কেন? অনেকদিন হলো তোমার সাথে একা কোনো কথা বলতে পারি না। বসো, কথা আছে। স্যার, অফিসের কাজ ব্যতীত আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। এমন সময় রাসেল দরজা ধাক্কা দেয়, কিন্তু দরজা বন্ধ থাকায় খুলতে পারেনি। তারপর জান্নাত এসে দরজা খুলে দেয়। দরজা খুলেই দেখে রাসেল। জান্নাত ভয়ে তার দিকে তাকিয়ে দেখে রাসেল রেগে পুরো ফুলে আছে। জান্নাতকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে আবিরকে বলে, আবির সাহেব, আমার রুমে আসুন তো একটু। এটা বলেই রাসেল হন হন করে তার রুমে চলে গেল। এদিকে জান্নাত ভয়ে কাঁপছে, কে না কি করে ফেলে। যে রাগী মানুষ রাসেল। তারপর আবির রুমে ঢোকার পর রাসেল বলে, আপনার অফিসে এটা কত টাকায় বিক্রি করবেন বলুন, আমি এটা কিনবো। স্যার, আমি তো এটা বিক্রি করব না। আপনার বিক্রি করতেই হবে। যদি আমি বিক্রি না করি? আপনি ভালো করেই জানেন আমি চাইলে আপনাকে 1 মিনিটের রাস্তায় নামাতে পারি। তাই রাস্তায় নামার আগেই এই কাগজে সাইন করে টাকাটা বুঝে নিন। এইদিকে আবির এর রুম গ্লাস সিস্টেম হওয়ার কারণে অফিসের সবাই দেখছে রাসেল আর আবির ঝগড়া করছে কিছু একটা নিয়ে, কিন্তু গ্লাস হওয়ার কারণে কথা শোনা যাচ্ছে না। জান্নাত তো ভয়ে থ হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আবির রাসেলের দেওয়া কাগজে সাইন করে বের হয়ে চলে যায়। কিছুক্ষণ পর রাসেল সবার সামনে আসে, এসে বলে, আজ থেকে আপনার নতুন বস আমি এই অফিস কিনে নিয়েছি আবির সাহেবের কাছ থেকে। তখন জান্নাত আস্তে আস্তে বলে, এখন আমার 12টা বাজাবে। মিস জান্নাত, আপনি একটু আমার কেবিন আসুন। জি স্যার, আসছি। তারপর আমি আবিরের রুমে যাই। আপনি আবির স্যারের সাথে কি নিয়ে রাগারাগি করছেন? কারণ আমি চাইনি কেউ তোমাকে স্পর্শ করুক। কিন্তু আমাকে স্পর্শ করলে আপনার কি? যদি আমার কোনো সমস্যা না হয়? সেটা তুমি বুঝবে না। এখন যাও, কফি নিয়ে আসো একটা। আমি কেন আনবো? তুমি তো আবির স্যারের পিএস ছিলে, এখন আমি আবির স্যারের স্থানে, তাই তুমি আমার পিএস। তো কথা না বাড়িয়ে কফি নিয়ে আসো। হ্যাঁ, এখন আমার উপর সব চাপিয়ে দিবে। কিছুক্ষণ পর জান্নাত কফি নিয়ে আসে আর রাসেল একটা ফাইল দেখছে। নিন স্যার আপনার কফি। এক চুমুক খেয়ে টেস্ট করে দাও। কি? সারের মতো চিল্লাও কেন? টেস্ট করতে বলছি, খেতে বলিনি। কারণ তুমি যদি বিষ মিশিয়ে দাও তাই। এক চুমুক খেয়ে বেশি গেলে বেতন কাটা যাবে। যত সব ঢং। তারপর জান্নাত এক চুমুক খেয়ে রাসেলকে দিল কফিটা। রাসেল কফি খাওয়া শেষ করে বলে,
আচ্ছা, তুমি আমার সাথে এমন করলে কেন? স্যার, আমি আপনার কাজ করি, আমাকে দয়া করে অফিসের কাজের বাইরে কিছু প্রশ্ন করবেন না, বিশেষ করে আমার অতীত কিংবা পার্সোনাল বিষয় নিয়ে। প্লিজ জান্নাত, পিছনে কি হয়েছে তা আমি জানি না আর জানতেও চাই না। প্লিজ ফিরে আসো আমার কাছে। আমি কোনো খেলনা না যে খেলতে ইচ্ছে করবে বা করেছে খেলেছেন আর খেলা শেষ ফেলে দিলেন। রাসেল জান্নাতের হাত ধরে বলল, আমি বাঁচবো না তোমাকে ছেড়ে, প্লিজ ফিরে আসো। তখন জান্নাত হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে বেলকনিতে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে আর ভাবছে, নিজেকেই বলছে, কেন আমার সাথে এমন কি হয় বারবার? আমি কি এমন অন্যায় করেছি যে আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছে? আমি যখন ওকে অপমান করলাম তখন সে আমাকে ভালোবাসতো, আর আমি যখন তাকে ভালোবাসতে শুরু করলাম তখন সে আমাকে ইগনোর করা শুরু করলো। তারপর যখন দুজন দুজনকে ভালোবাসতে গিয়েছিলাম তখন তৃতীয় ব্যক্তির আগমনে শুরু হলো, যার কারণে আমার জীবনটা উলট পালট হয়ে গেল। আমার জীবনের সব আশা নষ্ট হয়ে গেছে। তারপর তাকে ভুলতে আমার 2টা বছর লেগেছে। এখন সে আবার কেন এসেছে? সে কি আমার মরণ চায়? আমাকে কি বাঁচতে দিবে না একটু শান্তিতে? এমন সময় তার বাসার কলিং বেল বেজে উঠল। তার বাবা প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে হুইল চেয়ারে থাকে সব সময়, তাই দরজাটা জান্নাতেরই খুলতে হলো। রাসেল জান্নাতের হাত ধরে বলছে, আমি কি করেছি আমি জানি না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর আমাকে আগের মতো ভালোবাসো, আমাকে বিয়ে করো। আমার কি মরণ চান আপনি? এত রকম অপমান করে আপনার মন শান্তি পায়নি? আপনার জন্য আমার জীবনটা ওলট পালট হয়ে গেল। আপনার জন্য আমার পড়ালেখা সব কিছু বন্ধ। আমি ছিলাম রাজরানী আর সেই আমি হলাম এখন তোমার অফিসের কর্মচারী। এক সময় আমার বাবার অফিসে হাজার হাজার কর্মচারী ছিল, আর এখন আমি এক অফিসের কর্মচারী। আর একবার যদি আপনি আমার সামনে এসে এমন করেন তাহলে আমার মরা মুখ দেখবেন। প্লিজ এমনটা বলো না, আমি সব সহ্য করতে পারবো কিন্তু তোমার মৃত্যু সহ্য করতে পারবো না। এটা বলেই রাসেল হন হন করে রুমে চলে গেল। এদিকে জান্নাতও কান্না করতে করতে রুমে চলে গেল। রাসেল রুমে গিয়ে সব কিছু ভাঙচুর করতে লাগলো। বাসায় আয়না এক ঘুষি দেয়, সাথে সাথে হাত কেটে যায়, অনেকটা কেটে যায় হাত, এবং ফুলতে শুয়ে পড়ে। আর হুঁশ থাকা অবস্থায় বিছানা দিয়ে হাত চাপা দিয়ে রাখে, যার ফলে রক্ত পড়া বন্ধ হয় আস্তে আস্তে, কিন্তু বন্ধ হওয়ার আগে অনেক রক্ত বের হয়েছে। পরের দিন সকালে কাজের লোক বাসায় এসে দেখে দরজা খোলা। তারপর রাসেলের রুমে গিয়ে দেখে রক্ত আর রক্ত, আর রাসেল অজ্ঞান হয়ে ফুলতে পড়ে আছে। কাজের লোক বিছানা হাত থেকে সরানোর সাথে সাথে আবারও রক্ত বের হতে লাগলো। হাতটা বেশি কেটেছে। সাথে সাথে সে চিৎকার দেয়। তারপর পাশের ফ্ল্যাটের লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে জান্নাত অফিসে গিয়ে দেখে রাসেল এখনো আসেনি। মনে করেছে হয়তো কোনো কাজে কোথাও আটকে গিয়েছে, তাই সে খোঁজ করেনি। এদিকে অপেক্ষা করতে করতে যখন দুপুর 1টা বেজে গেল তখন সে চিন্তায় পড়ে গেল। সে কল দেয় কিন্তু কেউ কল ধরছে না। তখন ম্যানেজারের কাছে যায়। স্যার, বড় স্যার আজকে আসে নাই যে? সে আমার থেকে ভালো তোমার জানার কথা। স্যার, ফোন দিচ্ছি কিন্তু কেউ ধরতেছে না যে। তাহলে বাসায় গিয়ে দেখো কি হয়েছে। তারপর জান্নাত রাসেলের বাসায় চলে গেল। গিয়ে দেখে কাজের মেয়ে সকিনা। স্যার কই? স্যারকে যে ফোন দিতেছি ফোন রিসিভ করে না কেন? ফোন রিসিভ করবে কিভাবে? স্যার তো হাসপাতালে অজ্ঞান অবস্থায়। মানে কি হয়েছে? আমি কিছু জানি না। সকালে বাসায় এসে দেখি স্যারের রুমে সব কিছু নিচে পড়ে আছে আর ফ্লোরে রক্তে লাল হয়ে আছে। পরে লক্ষ্য করে দেখি হাত কেটে অনেক রক্ত বের হয়েছে এবং তিনি অজ্ঞান হয়ে আছে। তারপর হাসপাতালে পাশের বাসার এক স্যার নিয়ে গেছে।
তারপর জান্নাত এক দৌড়ে হাসপাতালে চলে গেল। গিয়ে দেখে ডাক্তার মাত্র তার রুম থেকে বের হচ্ছে। ডাক্তার সাহেব, কি খবর? জোরে আয়নায় আঘাত করায় হাতটা একটু বেশিই কাঁপছে, যার ফলে 10টা সেলাই লাগছে। আর হাতের ভেতরে অনেক কাচের টুকরোও ছিল, আমরা বের করেছি। যদি আরো থাকে তাহলে সেটা তার জন্য ক্ষতিকর। আর অনেক রক্তের প্রয়োজন হয়েছিল। তারপর এক মেয়ে এসে রক্ত দিয়েছে। মেয়ের নাম কি? জানি না, আর জানার আগেই সে চলে গেছে। ও আচ্ছা, এখন স্যারের কি অবস্থা? আমরা এখনো কিছু বলতে পারছি না, এখনো জ্ঞান ফিরেনি। জ্ঞান ফিরলে আমরা বলতে পারবো। তারপর জান্নাত রাসেলের কেবিনে যায়। গিয়ে একা একা চোখের পানি ফেলছে আর বলছে, আমি জানতাম তুমি এমন কিছু একটা করবা, কিন্তু কি করব তোমাকে বলতে গিয়ে আমার কত কষ্ট হয়েছে। তারপর তুমি আবার চলে আসছো। তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। বিশ্বাস করো, আমি এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু সেদিনের পর তোমার প্রতি আমার ঘৃণা জন্মায়। যতটা ভালোবাসতাম ঠিক ততটাই ঘৃণা করি। তারপর আমি সব ভুলে যাই তোমাকে দেখে। কেন তুমি আমার সাথে এমন করেছিলে সেই দিন? উত্তর দাও আমাকে। আমি কি অপরাধ করেছি? একটাই অপরাধ করেছি, তা হলো তোমাকে বেশি ভালোবেসেছিলাম। কি করব বলো, আমি যে সত্যি তোমাকে ভালোবাসি। জান্নাতের চোখের পানি হঠাৎ রাসেলের চোখে পড়ছে। তখনই রাসেলের ঘুম ভেঙে গেল।